আমি একটা কথা বলবো, ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনারা দেখবেন যে এটিএন বলেন, চ্যানেল আই বলেন, যতগুলা আপনার ইন্টারভিউতে আমি যখন বসি, আমার সাথে যখন অ্যাঙ্কারিং বসে, আমি কিন্তু পায়ের উপরে পা উঠাই আমি বসি না। এইটার মিনিংটা স্পষ্টভাবে আমি উল্লেখ করেছি যে ওনারা বিবাহ করেছে, এটাকে আমি কিন্তু অভিনন্দন জানিয়েছি। ওনাদের বিবাহ নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা জায়গায় আপত্তি চরমভাবে আছে। সেটা হচ্ছে, দেখেন, খন্দকার মোস্তাক সাহেবের এবং তিশা ওনার বয়সের ডিফারেন্ট 41 বছর মেবি। তো 41 বছরের ডিফারেন্স একটা দাম্পত্য জীবন বাংলাদেশের জন্য কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল না। সেই জায়গা থেকে আমি বলেছি যে আপনারা বিবাহ করেছেন, আপনারা দাম্পত্য জীবনে সুখী হন, কিন্তু সমাজের 8-10টা মানুষ যেভাবে ঘর সংসার করে আপনারা সেভাবে ঘর সংসার করুন। কিন্তু যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসে আপনারা মানে নিজেদেরকে ইয়া করবেন না, ওই যে কি জানি নিজেদের সাফাই গাবেন না। যেমন মুস্তাক সাহেব বলে আমি তো এটা কোনো অপরাধ করিনি, এবং তিশা বলে যে এটা আমার টুরু লাভ বাবু, কি ধরনের কথা বলে। আমি দেখেন কোন জায়গাটার মধ্যে আঘাতটা পড়েছে। আপনাদের সাংবাদিক ভাইদের একটা ইন্টারভিউতে আমি একটা মেয়েকে শুনতে বলেছি যে আমিও একটা সুগার ডেডি বিয়ে করব। ইন্টারভিউতে আমি দেখেছি যে পরে আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে সুগার ডেডি বিয়ে করলে যে আপনি কি কয় না, উনি কিছুদিন পরে মরে যাবে, পরে আমি একটা ইয়াং ছেলে বিয়ে করে আমি আবার তার সাথে সংসার করব, আমি টাকা পয়সার মালিক হব। এই যে একটা মানে নেগেটিভ মানে চিন্তা ইকুয়াল টিনেজ মেয়েদের মধ্যে যে পৌঁছায় যাচ্ছে, আপনি জানেন এটা সামাজিকভাবে কতটুকু ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। আমার ভাগ্নিটা ক্লাস 7-এ পড়ে। আমার ভাগ্নি আমাকে ফোন দিয়ে বলছে যে মামা সুগার ডেডি কি, কেমন লাগে এগুলো শুনতে বলেন? সুগার ডেডি, সুগার মাদার, এই ধরনের শব্দের সাথে আমাদের কোনো সম্পর্ক কখনো ছিল না, আমরা কিন্তু এগুলা জানি, কিন্তু এগুলো কিন্তু শিখাচ্ছে। আমি বলবো, আমি আপনাদের একটা কথা বলি, আমি খুব সম্ভবত যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি আইনগত ব্যবস্থা নিব এই ব্যাপারটা নিয়ে। যদি আমি ধরেন আজকে আমার এই ইন্টারভিউ যাওয়ার পর যদি ওনারা হ্যাঁ সংসার করুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, আমরা দোয়া করি, দেশের মানুষ দোয়া করে। আবার দেখেন কাউন্টারে এই মেয়েটা বলতে এই যে তিশা, উনি বলতেছে যে ওনার বাবা ওনাকে সময় দিত না, ওনার মা ওনাকে সময় দিত না। আমি আপনাদের কল্যাণ ইন্টারভিউতে দেখেছি। তো বাবার সময় আর হাজব্যান্ডের সময় দেওয়াটা কি ধরনের কথাবার্তা আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুনতেছি। মা সময় দিতে, আচ্ছা মা যদি তাকে টাইম না দেয়, বাবা যদি তার পিছনে সময় ওয়েস্ট না করে, আর্থিকভাবে ডোনেট না করে, একটা মেয়ে আপনার মতিঝিল আইডিয়ালের মতন পড়ে কেমন? আপনি জানেন টু মাচ ভেরি কস্টলি স্কুল অ্যান্ড কলেজ। এত টাকা ব্যয় করে আপনার মতিঝিল আইডিয়াল মতো একটা প্রতিষ্ঠানে যে মেয়েটাকে পড়ে, সেই মেয়েটার জন্য তার বাবা মা কথা বলতে পারতেন। আরেকটা কথা বলবো আমি, এই যে বৃদ্ধ লোকটা বিবাহ করছে, এটাতে কিন্তু আমার কোনো জেলাসি আছে? এই যে তিশা বোন, ওনার সাথে কি আমার কখনো কথা হয়েছে? তা আমার কথা হইল এই যে সামনে, আপনি জানেন আমি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এখন মিনিমাম মানে কয়েক হাজার মেয়ে মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমরা সুগার ডেডি বিয়ে করব। তাহলে ধরেন এই বিয়েটার পরে এই প্রভাবটা একটা নিরীহ বাবার উপরে, একটা নিরীহ মায়ের উপরে পড়বে কি পড়বে না বলেন? আমি আপনাদেরকে বলবো, আমার এই ইন্টারভিউর মাধ্যমে আপনারা জানেন যে আমি রাসেল মিয়া একটা প্রাণ, আমার একটা প্রাণের বিনিময়ে ধরেন 1000টা প্রাণ ভালো থাকুক, আমি এই চেষ্টাটা সবসময় করেছি এবং করব। এইটা আমাদের এই যে বইমেলাটাকে আপনি জানেন, বইমেলা আজকে মানে এখন পর্যন্ত আমার প্রিয় একটা জায়গা আমি ঢুকি নেই তাদের কারণে। বইমেলাতে গেলেই তাদের এই কথাগুলো আমাদের শুনতে হয়। এমন একটা মানে নেস্টি মানুষের বই কেন বইমেলাতে বের হবে? ঠিক আছে, বইমেলা হয়েছে, সে বই প্রচার করতেছে, বই বিক্রি করুক, তার হোক, বইয়ের সাথে তার সম্পর্ক ভালো থাকুক, এটা চাই। কিন্তু আপনি জানেন প্রত্যেকটা ইন্টারভিউতে তারা কি বলতেছে? মানে আমি একটা কথা বলতে চাই, এই যে তাদের এই কাপড়টা, সুগার ডেডির যেই ইলেকেশনটাকে, এটাকে তারা বাংলাদেশে আমার মনে হয় কোনো এজেন্ডার মাধ্যমে ছড়াই দিতে চাচ্ছে। আপনি চিন্তা করেন যে আপনি সাংবাদিক মহোদয়, আজকে আমার ইন্টারভিউ আপনি নিচ্ছেন, আপনার ঘরের ছোট বোন আছে, আপনার ভাগ্নি আছে, তাদের অবস্থা কি হবে? তারা তো শিখবে। এখন এই যে আমি রাসেল মিয়া কথা বলতেছি, আমার এই কথার মাধ্যমে মানুষ যারা দেখবে তারা এখান থেকে জানবে না যে রাসেল ভাই কি কথা বলতেছে। এই জন্য আমি আপনাদের বলবো যে এটা সমাধান আপনারা করেন, আর যদি সমাধান না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিই। রাসেল ভাই তার দাদা নাতির মতো তো হইতে পারে, নানা নাতি, এটা বলবেই।
আপনি জানেন, আমি একটা কথা বলি, আপনি ভার্চুয়াল প্ল্যাটফর্মে যখন আপনি মোবাইল যখন আপনার দেখতে থাকবেন ফেসবুকে, এই জিনিসগুলো যখন আসে তখন মার সামনে যদি টিনেজ মেয়ে থাকে, মা লজ্জা পায়, টিনেজ মেয়ে লজ্জা পায়। আরে ভাই, এই সমাজে এমনও মা আছে, এমনও বাবা আছে যারা তার মেয়েকে নিয়ে, তার ছেলেকে নিয়ে মানে স্বপ্ন দেখে, শুধু সাধারণ স্বপ্ন না, অসাধারণ স্বপ্ন দেখে। তা তাদের স্বপ্নটা আমরা কি ভেঙে দিচ্ছি না? কোথায় চলে গেছি আজকে আমরা? এজন্য এটার সুস্থ সমাধানের জন্য আমি আপনাদেরকে তো বললাম যে আমি বাংলাদেশের মানুষ, আইনের আশ্রয় নিয়ে যেভাবে এটাকে করা দরকার ইনশাল্লাহ সেভাবে করব। আচ্ছা, আজকের এই কন্টেন্ট ধরেন আমরা করবেন না, আপলোডের পরে আর পরবর্তীতে আপনারা ওনাদের সাথে একটু জানাই দিবেন, বা ওনারা অবশ্যই জানবে যে রাসেল মিয়া এই কথা বলেছে, যে তাদের ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নিব। আইনগত ব্যবস্থা নেওয়ার রাইট আমার আছে অলরেডি। আমার যে আইনজীবী আছে, আমার যে ব্যারিস্টার মহোদয় আছে, ওনার সাথে আমি কথা বলেছি। উনি বলছেন রাসেল ভাই আপনি কোর্টে এসে এটা আইনগত ব্যবস্থা আপনি নিতে পারবেন। ভাই এই বিষয়ে বলেন ভাই। আমি আপনাদেরকে স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, খন্দকার মোস্তাক সাহেব এবং তিশা, ওনাদের দুইজনের যেই কীর্তি আমি ফেসবুকে এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেখছি, এটা আমাদের সমাজের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে, যেটা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ওনারা ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসে কথা বলুন, কিন্তু সুগার ডেডি, সুগার মাদার এই ধরনের কে মানে হাইলাইট করে বাবা দিয়ে যদি আমাদের দেশের সামাজিক ভার্চুয়াল প্ল্যাটফর্মকে করে আপনার টিনেজদেরকে যদি উত্তেজনা করে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে যাব।